সরকার হচ্ছে সমাজের একটা অংশ, কিছু লোক তো সমাজের জন্য লোকে কাজ করে না পুলিশ। তো সেই দিকে দিলে অত্যন্ত সদর্থক জবাব এটা, এবং এটাই বাঞ্ছনীয়, এবং আইন এইটাই বলে। তো আইন তো কেতাবে আছে, তার প্রয়োগ নাই বেশি। তো বোঝা গেল যে নিরপেক্ষভাবে পুলিশ কাজ করে না, সেই জন্যেই এই আসছে। তো এই জিনিসগুলো করতে হলে আমি যেটা দেখি, এগুলো তো আইন দিয়ে হবে না। মানুষ যদি পুলিশ বাহিনীর মধ্যে এবং সাধারণভাবে লোকজনের মধ্যে বা যারা প্রশাসনে জড়িত আছে তাদের নৈতিক মান যদি উঁচু না হয় তাহলে কিছু হবে না। কেননা এই যে আইন কানুন যা বলে দেওয়া আছে সে মোতাবেক কাজ করলে কিন্তু এই খুব ঝামেলা নেই, সেগুলো হয় না, এই জন্যই বলে দেওয়া লাগছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের দরকার আছে আগের। কারণ 1861 সালের যে আইন দ্বারা পুলিশ চলে সেই আইনের ব্যাপক পরিবর্তন দরকার আছে। এখন এটা কতখানি হবে সেগুলা ভবিষ্যৎ বলবে, তাই কমিশন কি রেকমেন্ড করে। আমরা কি চাই, অতীতে অনেকবার হয়েছে, এগুলো হয়নি। আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। তো রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকলে তো এগুলো হবে না। কেন এই কমিশন কিছু রেকমেন্ডেশন দেবে, সেই রেকমেন্ডেশনগুলোকে আইনে পরিণত করতে হলে সাময়িক সময় হয়তো অর্ডিন্যান্স জারি করতে পারে প্রেসিডেন্ট, কিন্তু তারপর এটাকে একটা পার্মানেন্ট রূপ দিতে হলে, স্থায়ী রূপ দিতে হলে এটাকে আইনে পরিবর্তন করতে হবে। তো আইনে পরিবর্তন করতে পারে ইলেকটেড গভর্নমেন্ট, এখন নির্বাচিত সরকার আসে। অর্থাৎ নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর আমাদের ভরসা করতে হবে, এবং রাজনীতিবিদরা জনগণের হৃদয়টা, জনগণের পালসটা তারা বুঝতে পারবেন, এই জরিপ তাতে হেল্প করবে। কিন্তু আবারও বলবো যে আইনের বইতে যা লেখা আছে, অনুশাসনে যা লেখা আছে, সেখানে সবসময় বলা হচ্ছে তুমি আইন মোতাবেক চলো। এখন প্রয়োগে দেখা গেছে আইন মোতাবেক চলে নাই। পুলিশ বাহিনী সরকারের সংকীর্ণ যে উদ্দেশ্য সেইটা সাধনে তারা কাজ করেছে। এর নিশ্চের উদাহরণই বলা যেতে পারে। এই যে বিরাট পরিবর্তন বাংলাদেশে হলো, সেখানে পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের কথা ছিল। মাত্রাতিরিক্ত বল প্রয়োগের কথা আইনে নাই, বলা আছে যে প্রপোর্শনেট ফোর্স ব্যবহার করবে। বল তো প্রয়োগ করতেই হবে, কিন্তু এটা মাত্রায়, তো সেটা তাদের রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য তারা করেছে। তো রাজনৈতিক প্রভু যারা, তারাও আইন মানে নাই, তারা বেআইনি অর্ডার দিয়েছে, এবং যারা এটা পালন করেছে তারাও বেআইনি কাজ করেছে। সরকার, হ্যাঁ পুলিশ করবে, পুলিশ আইনের মধ্যে থেকে করবে। সেই রকম যে বিগত দিনগুলোতে, জুলাইয়ের দিনগুলোতে এবং অগস্টের 5 তারিখ পর্যন্ত যেরকম জনগণের বিপরীতে একটা পুলিশ প্রায়ই বলা যায় গণশত্রু হয়ে গিয়েছিল, তো এইটা সোজাসুজি গুলি করা পুলিশের কাজ না। তার অনেক অনেক প্রসিডিওর আছে, বিভিন্ন ধাপ পার হয়ে আসতে হয় আর কি। এই যে আবু সাইদের ঘটনাটা, যেটা এইটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার এটার কোনো দরকার ছিল না। এই লোকটা যে দূরত্বে ছিল সে তো কোনো থ্রেট ছিল না, অর্থাৎ ওখানে গুলি না চালালে কোনো অসুবিধা ছিল না। সে স্লোগান দিচ্ছে দিক, তার তো রাইট আছে, দিতে হবে। গণতন্ত্রে এইটা বুঝতে হবে আর কি, যে একদিকে আমি আইন শৃঙ্খলা রক্ষা করছি, আর একদিকে জনগণের শাসনতন্ত্র মোতাবেক তার প্রতিবাদ করবার ক্ষমতা আছে, তার জড়ো হওয়ার ক্ষমতা আছে, রাইট অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম টু স্পিক। এই দুইটার মধ্যে ব্যালেন্স আমি করব কি করে, সেটা নির্ভর করবে ওই কর্মকর্তাদের ডিসক্রিপশন, তার বিচার বুদ্ধির পরে তার নৈতিকতার উপরে। অতএব মন্ত্রী কমান্ড করলেই তার বেআইনি কমান্ড আমি শুনতে বাধ্য না। তখন যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়, তাহলে দেশের যেন বিচার ব্যবস্থা যেটা আছে সেটা যেন আমাকে প্রোটেক্ট করে, আমি না ভুগি, তো সেটা থাকে। এটা এশিয়ার অনেক দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে। আপনাকে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা যেটা চূড়ান্ত সিদ্ধান্ত, তারা তো আপনাকে প্রোটেক্ট করবে, দেবে না। তার চেয়েও বড় কথা, রাজনীতিবিদদের এইটা বুঝতে হবে, তারা দেশ শাসন করতে এসছেন, এবং ওই ঔপনিবেশিক জনগণ তার শত্রু না। এখানে এই পুলিশ মিলিটারির সাথে সম্পর্ক, এইখানে বুঝতে পার্থক্যটা। মিলিটারি হচ্ছে তাদের একটা শত্রু, যাও মারো চলে আসো। এখানে তো জনগণ আমার তো শত্রু না। অতএব এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝলেই তখন কাজ হবে। আর তার চেয়ে বড় জিনিস, আমি অসৎ উদ্দেশ্যে এই চাকরিতে ঢুকবো না। আমি যদি এখন পয়সা কড়ি বানানোর উদ্দেশ্যে এই চাকরিতে ঢুকি, তাহলে বড় মারাত্মক অবস্থা। কারণ আমি লোকজনের স্বাধীনতা খর্ব করব, পয়সা আয় করবো কী করে,
লোকজনের যদি বেআইনিভাবে অ্যারেস্ট না করি, আটকায় না রাখি, তাহলে তো আমার ইনকাম নাই। ওই দৃষ্টিভঙ্গি নেওয়া লোক থাকলে মুশকিল আছে। সেজন্য এগুলো রাতারাতি তো কমবে না, গ্র্যাজুয়ালি কমায় নিয়ে আসতে হবে, আস্তে আস্তে করে কমায় নিয়ে আসতে হবে। যেমন অন্য উদাহরণ বলি, আপনি ইনকাম ট্যাক্সের বলেন, ট্যাক্স কাস্টমস বলেন, ওখানে যে আপনি 10,000 টাকা ঘুষ দিলেন, ঠিক আছে, তো ওই লোকের লাভ হইলো, আপনারও লাভ হইলো। আপনি হয়তো 1 লাখ টাকা দেওয়া লাগতো সরকারকে, আপনি 10,000-এ পার পেয়ে গেলেন, আপনিও খুশি, আমিও খুশি। মাঝখান দিয়ে পুয়ার বাংলাদেশ সাফার্স, ওটা তো কারো চোখে লাগে না। পুলিশের লোকজন যখন পয়সা নিতে যায়, তখন তো সে একজনকে তার স্বাধীনতা খর্ব করে অ্যারেস্ট না করলেও তো পয়সা নিতে পারে না। তো অ্যারেস্ট, আমার স্বাধীনতা যে খর্ব করে তার চেয়ে বড় জালিম কেউ নাই। যত এই সব জিনিসগুলো বোঝার দরকার। তো এইসব জিনিসগুলো তো এই আইন কানুন দিয়ে হবে না, যে আমি চাকরিতে ঢুকছি আমার কিছু বানায় নিতে হবে। এই যে বেনজিরের গল্প, এই গল্প, এই ধরনের হয়েছে কেন? ওনার শেখ হাসিনার বাড়ির পাশেই ঘটনা হচ্ছে না? তার বাড়ি যেখানে, আর ওই নেন্দ্রের বাড়িতে এক জায়গায়। ওই যে সম্পত্তিগুলো করেছে, এগুলো জানতেন না? তো তাহলে বৃহত্তর পিকচার দেখতে হলে তো বড় মুশকিল। বলা এটা অনেক, এত অল্প কথা জবাব দেওয়া যায় না। এগুলো দেশ একদল লুটেরা লোকজনের কাপড়ে আছে, তারা দেশ শাসন করার জন্য আসেনি, লুটপাট করার জন্য আসছে। তো লুটপাট যে করবে তার তো নৈতিক কোনো রাইট নেই। আর সোজা উদাহরণ বুঝিয়ে দিই, ওই পরীক্ষার সময় ছাত্ররা যখন নকল করছিল, তার আগে 88-এ, আর তারও আগেও আছে, 88-এ ইলেকশন, বোগাস ইলেকশন হয়েছিল। তো ছাত্ররা একটা স্লোগান দিল যে ইলেকশন হয়েছে যেমনে, পরীক্ষা হইব সেমনে। বুঝলেন এর মানে? কত বড় ডেঞ্জারাস কথাবার্তা। তার মানে আপনার কোনো নৈতিক অধিকার নাই আমার নকল বন্ধ করার। তুমি বেটা নকল কইরা, ফ্রড হইয়া, ফাঁকি দেয়া, জুট চুরি কইরা, ইলেকশন কইরা দেশ শাসন করবা, তো আমি পরীক্ষায় চুরি করবো না কেন? এইগুলা বোঝার বিষয় আছে। তো এইগুলা এখন এইসব বোঝার ক্ষমতা চলে গেছে লোকজনের এই দেশে, এইরকম ছিল না। বলে কি বলবো, মোটামুটি স্যার অনেক মানে গল্পে গল্পে স্যার অনেক ভালো করে বলে দিয়েছেন নৈতিকতার বিষয়টা। আপনার আমার বাড়ির বাবা যদি চুরি করে, তো সে ছেলেকে তো বলতে পারে না যে তুই চুরি করিস না, পারে? পারে না। তো এই নৈতিক মানে, নৈতিক মান তো ইম্পোর্ট করা যায় না, যায়? এটা কি ইম্পোর্টও করা যায় না, এক্সপোর্টও করা যায় না। এটা ওই ধর্মের থেকে আসে, পরিবারের থেকে আসে। এবার একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আমার মাকে সেই 1930 সালে ক্লাস 7-এর উপরে আমার নানা পড়তে দেয় নাই। সেই আমলে, বুঝতে আজ থেকে 100 বছর আগের ঘটনা প্রায়। তো আমার যখন স্কুলে থাকতে মা খাওয়ার সময় তাড়াতাড়ি খেয়েছে, আওয়াজ করছি, তো মা খুব আস্তে কথা বলতো, জোরে কথা বলতেই পারতো না। তো বলে যে খাওয়ার সময় আওয়াজ পশু পাখিরা করে। একদিন বললো যে এটা কুকুরে আওয়াজ করে খাওয়ার সময়, মানুষ খাওয়ার সময় আওয়াজ করে না। তো আমরা এখন চিন্তা করি কোথার থেকে এগুলো শিখেছিল, কার কাছ থেকে শিখেছে? তো পরিবারের কাছ থেকে শিখেছে নিশ্চয়ই। তারপরে ভদ্র মানুষেরা উচ্চস্বরে কথা বলেন না। আমাদের এখানে যেমন জাপানিজরা বা কোরিয়ানরা, এই যে পূর্ব এশিয়ার লোকরা জোরে কথা বলে না, কিন্তু ধীরে সুধে। আর জাপানিরা খালি এরম করে, মাথা এরকম নামায় আর কি। এই যে উচ্চস্বরে কথা না বলা, নিম্ন স্বরে কথা বলা ভদ্রলোকের লক্ষণ আর কি। তো আমাদের কালচারে নাই। তো ফলে আমাদের লোকরা যেরকম, আমাদের পুলিশও সেই রকম। তো এখন এই পুলিশে ইংল্যান্ডের পুলিশের মধ্যে তো ব্যবহার করতে হবে না, সে পারবে না। যাই হোক, আর কি বল, অনেক বকবক করলাম। আপনি কি মনে করেন স্যার যে পুলিশ সংস্কারের বড় চ্যালেঞ্জ কোনটা স্যার? বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, এটা একটা। এর সাথে সাথে কর্মকর্তাদেরও তাদের শৈথিল্য। রিফর্ম, সংস্কার করতে হলে কিন্তু পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন বহু লোকই চায় না, ওই গড্ডা লিগা প্রবাহের সাথে ভেসে যেতে চায়। ওই রকমই থাকলাম, আমি চাই না।